প্রিয় কৃষক বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে কথা বলবো মাচা ফসল, বিশেষ করে আপনার আজকে একটা নির্দিষ্ট ফসল করলা সম্পর্কে। আমরা জানি যে এখন এই মুহূর্তে আসলে গ্রীষ্মকাল চলছে এবং এই গ্রীষ্মকালে মাচা ফসল প্রায় সব ধরনের মাচা ফসলই আমাদের খেতে থাকে। আর এখন বর্তমানে যে সময় প্রত্যেকটা জিনিসের দাম বেশি, শাকসবজির দামও অনেক বেশি, যে কারণে প্রত্যেকটা সবজি এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং ভালো ফলন পেতে সঠিক পরিচর্যা অবশ্যই দরকার। প্রায় প্রত্যেকটা ফসলেরই বলা যায় বর্তমানে কিন্তু ফলন যথেষ্ট কমে গেছে। এটা আবহাওয়াগত কারণে, আবহাওয়াগত বিরূপতার কারণে অনেক ক্ষেত্রে ফল দাঁড়াচ্ছে কম, বা হচ্ছে আপনার পলিনেশন কম হচ্ছে, বা ফুলের সংখ্যাও কমে যাচ্ছে, অনেক সময় দুর্যোগে নষ্ট হচ্ছে। তো করলা এমন একটা ফসল, এটা প্রায় সারা বছর চাষ করা যায়। একেবারে তীব্র শীতের সময় করলা চাষটা একটু কম হয়, তবে ইদানিং কিন্তু শীতকালেও কিছু না কিছু উচ্ছে অর্থাৎ ছোট করলা চাষ হচ্ছে। বড় করলাটা ওই সময় কম থাকে, কিন্তু ছোট করলা বিশেষ করে মাঝারি সেগমেন্টের, যেটা মাঝারি সাইজের, ওইটা মোটামুটি বাজারে পাওয়া যায়, তবে কম, এবং ওই সময় দামটা অনেক বেশি থাকে। তো এই সময় ভরপুর মোটামুটি করলা বাজারে থাকে। এই যে দেখেন, এই যে ফল, বাজারে ভরপুর করলা থাকে। তারপরও বিভিন্ন ধরনের ফসল আবাদ করার কারণে আমাদের সবজি ফসলের উৎপাদনও কিছুটা হলেও আমি বলবো যে কমেছে, যে কারণে বাজারে কিন্তু দাম অনেক বেশি। আবার অনেক ক্ষেত্রে ফলনটাও তো কম হচ্ছে, আমি যেটা আগেই বললাম, দেখেন এই যে। তো এই কারণে আমাদের আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবিলায় করলা বা এই জাতীয় মাচা ফসলের ক্ষেত্রে অবশ্যই আমরা গুরুত্ব দেব ভালো জাতকে, যে জাত আবহাওয়ার বিরূপতা সহনশীল, অর্থাৎ অতিরিক্ত খরা বা অতিরিক্ত তাপমাত্রা অথবা অতিরিক্ত বৃষ্টি কিছুটা সহনশীল এবং রোগব্যাধি সহনশীল তো অবশ্যই হতে হবে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু লিপ কার্লিং ভাইরাসের সিমটম কিন্তু এখানে আছে, এখানে লিপ কার্লিং ভাইরাসের সিমটম আছে। তো এই জন্যে ভালো জাতের ফসল চাষ করা, আমি করলা নিয়ে যেহেতু কথা বলছি, ভালো জাতের করলা চাষ করাটা, অর্থাৎ বীজ সংগ্রহ করাটা অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ দিক, এবং তারপরে সঠিক আবাদ পদ্ধতি অনুসরণ করা। যেমন এরকম সুন্দর করে মাচা দেওয়া এবং ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা জানি যে ভাইরাস মূলত এক বীজ থেকে আসতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু পরিবেশগত কারণে, অর্থাৎ পরিবেশ থেকে আসে, অর্থাৎ অনেক সময় বাহক পোকা, যেমন সাদামাছি, অ্যাফিড, অর্থাৎ জা পোকা বা থ্রিপস, এই জাতীয় পোকাগুলো অনেক সময় জ্যাসিড ভাইরাস নিয়ে আসে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু ভাইরাস আছে, যে লিপ কার্লিং ভাইরাস এখানে। তো এই ধরনের মানে ভাইরাসগুলো সাধারণত বিভিন্ন বাহক পোকা, যেগুলোর নাম আমি একটু আগে বললাম, এই ধরনের বাহক পোকা থেকে এসে থাকে। তো যে কারণে যখন আমরা শুরুতে চারা গাছ উৎপাদন করব, যেমন করলা চাষের ক্ষেত্রে আমরা এখন বর্তমানে দেখেছি যে কোকোপিট ব্যবহার করে সেল ট্রেতে অনেকে চারা উৎপাদন করে থাকেন, এবং হচ্ছে আপনার পলিব্যাগে চারা উৎপাদন তো অবশ্যই করে থাকেন। এবং এই সরাসরি জমিতে বীজ বপনের চেয়ে পলিব্যাগে অথবা সেল ট্রেতে চারা উৎপাদনটা অনেক দিক দিয়ে সুবিধাজনক। যেমন এতে প্রায় 15 থেকে 20 দিন সময় বাঁচে বলতে, আগে একটা ফসল আছে, সেই ফসলটা উঠতে হয়তো 15 থেকে 20 দিন সময় লাগবে। সেই সময়টাতে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা পলিব্যাগে বা সেল ট্রেতে চারা উৎপাদন করে নিতে পারি। আবার জমিটাকে ওই সময়ের মধ্যে, দেখা গেল 10 দিন পরে ফসল উঠলো, 5-7 দিনের মধ্যে আমরা জমিটা ভালোভাবে রেডি করতে পারলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে সার, অর্থাৎ জৈব সার বিশেষ করে দিয়ে, পানি দিয়ে ভালো করে জমির মাটিটা প্রসেস করে নিলে, সেক্ষেত্রে গাছ, বিশেষ করে এরকম ভালো গাছ উৎপাদনের সম্ভাবনা থাকে। আর ভালো গাছ মানেই তো ভালো ফসল, এটা আমরা সবাই জানি। ভালো বীজে ভালো ফসল,
অবশ্যই ভালো জাতের বীজ, যেটা আগেই বললাম যে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে এবং রোগমুক্ত নিরোগ বীজ সংগ্রহ করতে হবে। তো করলা গাছে আসলে এই সময়ে এর পরিচর্যা বলতে আপনার ফল ছিদ্রকারী পোকার একটা উপদ্রব হয়। সেই ক্ষেত্রে সাইপারমেথ্রিন, অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ বা ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধ, বিশেষ করে আমরা সবিক্রন, ভলিউম ফ্লেক্সি ব্যবহার করা হয়, দামদামা ব্যবহার করা হয়, নাইট্রো ব্যবহার করা হয়। এগুলোর ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা, এগুলো দিয়ে ফল ছিদ্রকারী পোকা দমনে বেশ সহজ হয়। এছাড়া অনেকে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেন। বেশি আক্রমণ হলে ফেরোমন ট্র্যাপ ঠিক আছে। তো ফেরোমন ট্র্যাপের ব্যবহারের পদ্ধতিটা এখন একটু বদলে গেছে। অনেকে ক্ষেতের বাইরে স্থাপন করেন, সেটা ভালো। তবে কেমিক্যাল ব্যবহার করে যারা দমন করতে চান তারা, আমি যেগুলো কীটনাশকের নাম বললাম সেগুলো ব্যবহার করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ডাউনি মিলডিউর খুব উপদ্রব থাকে আপনার এই যে করলাতে। যখন দিন আর রাতের তাপমাত্রার পার্থক্যটা অনেক বেশি থাকে তখন পাতাগুলো হলুদ হয়ে যায়, ছোপ ছোপ হলুদ হয়ে যায়। দেখেন এটা কিন্তু আসলে ডাউনি মিলডিউ না। হ্যাঁ, এখানে ওরকম সমস্যার মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ডাউনি মিলডিউ না, এটা অন্য সিমটম। তো ডাউনি মিলডিউর একটা উপদ্রব থাকে, তখন গাছ অনেক দ্রুত নষ্ট হয়ে যায়, অর্থাৎ পাতাগুলোর বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল শেপে হলুদ হলুদ দাগ চলে আসে। সেখান থেকে আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যায় এবং ধীরে ধীরে গোটা পাতাটাই মারা যায়। এতে প্রায় বলা যায় যে পুরো গাছের বৃদ্ধি থেমে যায়, অনেক পাতা শুকিয়ে মারা যায়, আলটিমেটলি গাছটা দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে গাছটাও মারা যেতে পারে যদি অতিরিক্ত আক্রমণ হয়ে থাকে। তো ডাউনি মিলডিউ দমনের ক্ষেত্রে বিভিন্ন ছত্রাকনাশক আছে। ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে রিডোমিল গোল্ড, বা হচ্ছে নাজা, এই টাইপের যেগুলো আছে মেটারিল, এইগুলো ব্যবহার করা যায়। অথবা যদি অনেক বেশি আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সিকিউর এর সাথে অবশ্য অতিরিক্ত কড়া আক্রমণ হলে এর সাথে সিকিউরের সাথে মেলোডি ডুও ব্যবহার করা যায়, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো অন্যান্য পোকামাকড় যেগুলো, সেগুলো অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করেও ছোটোখাটো লেদা পোকা বা অন্যান্য পোকা দমন করা যায়। তো এই মুহূর্তে ফল ছিদ্রকারী পোকা আর হচ্ছে আপনার আরেকটা পোকা গুরুত্বপূর্ণ করলাতে, সেটা হচ্ছে মাছি পোকা, ফলের মাছি পোকা। এরা খুব উপদ্রব করে, অর্থাৎ এই যে ছোট সাইজের যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট সাইজের ফলে ওরা হুল বসিয়ে, ওরা ওভিপোজিটর বলে, যেটা দিয়ে ওরা ডিম পাড়ে। এই ওভিপোজিটর ব্যবহার করে এইখানে ডিম পাড়ে, আর সেই ডিম আস্তে আস্তে ফলের ভিতরে ফুটে পোকায় পরিণত হয়, কীড়ায় পরিণত হয়। সেই কীড়াগুলো আস্তে আস্তে বড় হয় এবং ওরা ওই ভিতরে খাবার খেতে থাকে এবং ভিতরে পরিবেশটা নষ্ট করে ওটা ফলটাকে পচিয়ে ফেলে এবং ওই কীড়াগুলো আস্তে আস্তে বড় হয়, ফলের বাইরে বের হয়ে চলে আসে। ততদিনে ফলটা ঝরে যায় অবশ্য মাটিতে। তারপর আস্তে আস্তে ওখান থেকে আবার পূর্ণাঙ্গ পোকা অর্থাৎ মথে পরিণত হয়। এভাবে জীবনচক্রটা চলে ওদের। তো এই মাছি পোকা ফলের, বিশেষ করে করলা জাতীয় ফলের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি সাধন করে। যদি এই যে দেখেন এই সাইজের ফলে, যেখানে ফুটিনি ফল, এখন ফুল ফুটিনি, এইরকম ফলে কিন্তু ডিম পাড়ে, বা ওই যে ফল একটু আগে দেখালাম একটু বড়, ওই ধরনের ফলেও ডিম পাড়ে। তো সেই ক্ষেত্রে মাছি পোকা দমনটা বেশ কঠিন হয়ে যায় এবং এই জন্যে রেগুলার এই যে ফেরোমন ট্র্যাপ, যেটা অর্থাৎ মাছি পোকার জন্য সেটা ব্যবহার করা যায়। আজকাল পানিবিহীন ফেরোমন ট্র্যাপও পাওয়া যাচ্ছে বাজারে, সেগুলো ব্যবহার করা, অর্থাৎ ওয়ান ওয়ে গেট আছে, একবার ঢুকলে আর বের হতে পারবে না, এরকম বেশ আপডেট কিছু ফেরোমন ট্র্যাপ আছে যেখানে মাছি পোকা ঢুকবে কিন্তু বের হতে পারবে না। তো সেগুলো ব্যবহার করা যায়। আর গন্ধযুক্ত যেমন ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেগুলো আছে, সেগুলো ব্যবহার করে ক্ষেত থেকে মাছি পোকা কিছুটা তাড়ানো যায়। তো এভাবে এই সকল পদ্ধতি ব্যবহার করলে মোটামুটি কিছুটা মাছি পোকা, ফল ছিদ্রকারী পোকা বা ডাউনি মিলডিউ রোগের মতো সমস্যাগুলো আমরা করলাতে মোটামুটি এড়াতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখনও কিন্তু এই যে যেহেতু ফল দিচ্ছে,
এই গাছের গোড়াটা যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। এখানে কিছুটা পরিষ্কার আছে কিন্তু ঘাস হয়ে গেছে। হয়তো আমার এই কৃষক বন্ধু অন্য ফসল নিয়ে ব্যস্ত আছেন, এখানে উনি একটু পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর কম দিচ্ছেন। তবে এখনও সার দেওয়ার যেহেতু প্রয়োজন আছে, এখনও টিএসপি, অল্প কিছু ইউরিয়া বা কিছু পটাশ, অল্প কিছু পটাশ এগুলো ব্যবহার করার দরকার আছে। কারণ এই গাছটা এখনও বেশ কিছুদিন ফল দিবে, কারণ ফল তো এখানে শুরুতে ধরার মুখে, এখন এই মাচা এখনও আটেনি, অর্থাৎ পূরণ হয়নি পুরোপুরি ফল। উনি এখান থেকে এখনও পূর্ণাঙ্গ পর্যায়ে ফল সংগ্রহ শুরু করতে পারেননি। গাছের স্বাস্থ্য